নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। যদিও এই ভিডিওটা আপনাদের কাছে 16ই আগস্ট সকালের দিকে হয়তো পাবলিক হবে, আমি ভিডিওটা বানাচ্ছি 15ই আগস্ট রাতে, এবং সেই জন্য আজকে 15ই আগস্ট যতগুলো ক্লাস নিয়েছি ব্যাস এইটুকু আইডেন্টিটি বুকে লাগিয়ে রেখেছি। এইটুকু আইডেন্টিটির জন্যই সব কিছু, এর জন্যই এতগুলো মানুষ প্রাণ দিয়েছিলেন। আজকের টপিকে আসি। একটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেছে এবং ভারত ইটালির সম্পর্কে মারাত্মক কিছু নেগেটিভ প্রভাবও আসতে পারে। এই মুহূর্তে ঘটনা সত্যি কথা বলতে আমাদের হাতের বাইরে, আমরা অ্যাজ সাচ খুব একটা সামলাতে পারবো না। সামলাতে পারলে ইটালি সরকার সামলাতে পারে, ভারত সরকার ইটালির সঙ্গে কিছু কথাবার্তা চালাতে পারে। দেখা যাক তারপর ঘটনা কোন দিকে যায়। সেটা হচ্ছে, ইনসিডেন্টটা কি হয়েছে আপনাকে আগে বুঝতে হবে। ভারতবর্ষের যে প্রধান বিরোধী দল জাতীয় কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের একটা ন্যাশনাল কনক্লেভ চলছিল। সেই ন্যাশনাল কনক্লেভে একটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে। সেটা কীরকম? রাহুল গান্ধী, যিনি আমাদের দেশের বিরোধী দলনেতা, তিনি প্রধানমন্ত্রী পিএম মোদির যে বিদেশ নীতি তার সমালোচনা করছিলেন। এখন বিরোধী দলনেতার কাজই হচ্ছে সরকারের ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখানো, এটাই ডেমোক্রেসিতে হয়। যখন সমালোচনা করছিলেন, সমালোচনা করার তো একটা সংসদীয় ভাষা থাকে, ওই লেভেলের মানুষ, উনি বিরোধী দলনেতা, শুধু সারা দেশ যে ওনাকে দেখছেন তা নয়, সারা পৃথিবীও কিন্তু দেখছেন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কি বলছে, এবং প্রধানমন্ত্রী জাস্ট পরের স্টেপেই যিনি আছেন বিরোধী দলনেতা, তিনি কি বলছেন। কাজেই তার কথা বার্তা, চয়েস অফ ওয়ার্ড, বডি ল্যাঙ্গুয়েজ প্রত্যেকটা ম্যাটার করে। এবার উনি ব্যাপারটাকে মজা করতে গিয়ে একটু হয়তো লো লেভেলেই নামিয়ে ফেললেন। উনি হঠাৎ করে স্টেজে ওনাদেরই কংগ্রেসের একজন, তিনিও সিনিয়র লিডার, সন্দীপ দীক্ষিত, তার মা, সন্দীপ দীক্ষিতজির মা শীলা দীক্ষিত, তিনি কংগ্রেসের হয়ে দিল্লিতে দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী ছিলেন, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার সন্তান সন্দীপ দীক্ষিত। তো সন্দীপ দীক্ষিত স্টেজ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, রাহুল গান্ধী তখন তাকে বলে এরকম এরকম দুহাত বাড়িয়ে দিয়ে হাগ করার মতো, বুকে জড়িয়ে ধরার মতো ইঙ্গিত করে, আসো আসো। এবার নিজেই গিয়ে জোরে হেঁটে জোরে গিয়ে সন্দীপ দীক্ষিতকে জড়িয়ে ধরেন এবং উনি ব্যঙ্গ করে, খানিকটা মক করে বলেন যে পিএম মোদি ভাবেন এটাই বিদেশ নীতি, যেখানে যায় সেখানকার ওয়ার্ল্ড লিডারকে হাহা করে জড়িয়ে ধরে, বিশাল কিছু বিদেশ নীতি উনি ভাবেন এর ফলে হয়ে যাচ্ছে। এই অবধি ব্যাপারটা নেমে গেছিল রুচির নিচে, তবু হয়তো মেনটেন করে নেওয়া যেত। এরপরেই সন্দীপ দীক্ষিতজি তিনি এগিয়ে এসে রাহুল গান্ধীর কাছে মাইক নিয়ে বলেন যে আমাকে আপনি যে হাগটা, জড়িয়ে ধরাটা মেলোনি ভেবে জড়িয়ে ধরেননি তো? জর্জিয়া মেলোনি, ইটালির প্রধানমন্ত্রী, একজন মহিলা। ব্যাপারটা কোন কদর্য ইঙ্গিতের দিকে গেছে এবার বুঝতে চেষ্টা করুন। কারণ পিএম মোদি এবং জর্জিয়া মেলোনি অত্যন্ত ভালো সম্পর্ক, এটা সোশ্যাল মিডিয়াতে, নিউজ পোর্টালে লাস্ট কয়েক বছর ধরে ভারত এবং ইটালি ইচ্ছাকৃতভাবে শোকেস করে যাচ্ছে। কেন ইচ্ছাকৃতভাবে, আমি সব কিছুতে আসবো। যে ঘটনাটা ঘটেছে, আমি জাস্ট একটা ভিডিও আপনাকে দেখিয়ে দিই, এবং কেন এটা আমরা বিদেশ নীতির চর্চার চ্যানেল এটা, সেখানে আলোচনা করছি। কারণ বিদেশ মন্ত্রক ঘটনার গুরুত্ব বুঝতে পেরে অলরেডি স্টেটমেন্ট দিতে শুরু করে দিয়েছে। উই হ্যাভ স্ট্রং টাইজ উইথ ইটালি, শুড বি রেসপেক্টফুল, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স অন কংগ্রেস লিডার্স মেলোনি জাইভ। তো বিদেশ মন্ত্রক সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হয়ে গেছে। বিদেশ মন্ত্রক খুব কম ব্যাপারে অ্যাক্টিভ হয়। দেখবেন আমার সবসময়ের একটা দাবি থাকে যে আমাদের দেশের বিদেশ মন্ত্রক এত কম অ্যাক্টিভ, ঘটনা ঘটে যাওয়ার 15 দিন পর বলতে আসে। তারা এত তাড়াতাড়ি অ্যাক্টিভেট হয়ে গেছে, মানে বুঝতে পারছেন যে কতটা গম্ভীর এই ঘটনাটা। এক্স্যাক্ট কি হয়েছে আমি যেটা বলছিলাম, 15 সেকেন্ডের একটা ক্লিপিংস দেখিয়ে দিই। দি হিন্দু যে নিউজ পেপার, তাদেরই ইউটিউব চ্যানেল থেকে আমি আপনাদের দেখাচ্ছি। রাহুল গান্ধী বক্তব্য রাখছিলেন, আমাদের দেশের স্বয়ং বিরোধী দলনেতা, এবং সন্দীপ দীক্ষিতকে উনি ডাকবেন
মোদিজি কিভাবে হাক করেন বিদেশের নেতাদের ওটা দেখার জন্য, এবং গিয়ে এরম শক্তপোক্তভাবে জড়িয়ে ধরেন। শিলা দীক্ষিতের ছেলে সন্দীপ দীক্ষিত, উনিও হাসছেন। এরপরেই আসল গন্ডগোলটা হয়। সন্দীপ দীক্ষিতজি উনি মাইক নিয়ে এগিয়ে এসে রাহুল গান্ধীকে এই কুরুচিকর কদর্য ইঙ্গিতপূর্ণ কথাটা বলে লোক হাসানোর চেষ্টা করেন। এবার কি হতে পারে? ইটালির মিডিয়া যদি এটাকে সেইভাবে ক্যাপচার করে নেয়, গল্প শেষ। কারণ ইটালির ন্যাশনাল প্রাইডের ব্যাপার এটা। ইটালির মহিলা প্রধানমন্ত্রী, তার ব্যাপারে এইরকম ইঙ্গিত করে কথা বলা হচ্ছে, যেখানে ভারতবর্ষের স্বয়ং বিরোধী দলনেতা দাঁড়িয়ে রয়েছে, এবং যিনি বলছেন তিনি কংগ্রেসের বড় লিডার, তার মা কংগ্রেসের তরফ থেকে দিল্লি ইম্পর্টেন্ট জায়গা সারা পৃথিবীর রেসপেক্টে, দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন। তো ব্যাপারটাকে মোটেই ভারত এই জাস্টিফিকেশন দিতে পারবে না যে পাড়ার নেতা ক্লাবের অনুষ্ঠান করে ফেলেছে, এটা আমাদের স্ট্যান্ড পয়েন্ট নয়। বিদেশ কিন্তু বিজেপি কংগ্রেস বোঝে না, বিদেশ বোঝে ভারত। ভারতের তরফ থেকে এটা বলা হয়েছে। এবার ইটালির মিডিয়া যদি ভারত বিরোধী প্রচার জোর কদমে শুরু করে দেয় যে ইটালিকে অপমান, এটা ইটালির প্রধানমন্ত্রীকে অপমান, মানে ভারত ইটালি সম্পর্ক গেল। কেন আমি এ কথা বলছি? জেনারেলি আমি নেগেটিভ কথা বলি না, আমি বলি বিদেশ মন্ত্রক সামলে নিতে পারবে 90% ক্ষেত্রে, যেখানে দেখা যায় বিদেশ মন্ত্রক সামলে নিচ্ছেও। 10% জায়গায় আমার চাপ লাগে যে এবার বোধহয় হাতের বাইরে বেরিয়ে গেল। কারণ প্রত্যেকটা যুক্তি দিয়ে বলবো কেন এটা বলছি। কদিন আগে যারা বিদেশ নীতি খেয়াল করেন, জিওপলিটিক্স খেয়াল করেন, তাদের মনে আছে ডোনাল্ড ট্রাম্প একটা কথা বলেছিলেন, যেরকম ভুলভাল মাঝে মধ্যেই বলেন, যে জর্জিয়া মেলোনি তো আমার সঙ্গে একটা ছবি তোলার জন্য বেগ করছিল, ভিক্ষা চাইছিল, জর্জিয়া মেলোনি এবং ইটালিকে ছোট দেখানোর জন্য। গোটা ইটালি জর্জিয়া মেলোনির সঙ্গে এসে দাঁড়িয়ে গেছিল, সরকার পক্ষ, বিরোধী পক্ষ, সাধারণ মানুষ, মিডিয়া, যে ইটালিকে অপমান করছে ডোনাল্ড ট্রাম্প, আমরা ছাড়বো না। যারা আমেরিকার প্রেসিডেন্টকে ছাড়ে না, সরকার বিরোধী এক হয়ে যায় দেশের স্বার্থে, তারা ভারতের বিরোধী দলনেতার কোনো একটা কার্যকলাপ সেটাকে ছেড়ে দেবে? সেকেন্ড, ওয়েস্টার্ন মিডিয়া, ইটালি তো কি হতে পারে বললাম, গোটা ওয়েস্টার্ন মিডিয়া আমেরিকা থেকে ইউরোপ থেকে পুরো লুফে নেবে এই জিনিসটাকে। কি দেখাবে? ভারতবাসী কতটা নিচু মনের, ভারতবাসীর মনে মহিলাদের প্রতি রেসপেক্ট বলে কিছু নেই। ভারতীয়রা পলিটিক্যাল মঞ্চে একটা দেশের প্রধানমন্ত্রী যিনি মহিলা, তার প্রতি কিরকম কদর্য ইঙ্গিত করতে পারে। ভারতবর্ষের যে গ্লোবাল স্ট্যান্ড পয়েন্ট, ইমেজ, সেটাকে জাস্ট ওয়েস্টার্ন মিডিয়া নেক্সট 7-10 দিনে ন্যারেটিভ চালিয়ে এমনভাবে ড্যামেজ করতে পারে, যেটাকে রেকটিফাই করতে ভারতের 7 থেকে 10 বছর লেগে যাবে। আজকের দিনে গ্লোবাল স্টেজে ইমেজ কতটা গুরুত্বপূর্ণ হয়, যারা স্কিল বাংলা চ্যানেল ফলো করেন তাদের আমি বারবার বিভিন্ন ঘটনা অ্যানালিসিস করে বলেছি। ভারত এত বড় একটা ব্লান্ডার করে ফেলেছে হাসতে হাসতে। এবার আমি প্রথমে বললাম না যে ইটালি এবং ভারত অত্যন্ত কনসাসলি দুটো দেশের সম্পর্ককে দেখাতে চাইছে লাস্ট কয়েক বছর ধরে অত্যন্ত ভালো। তার কারণ আছে। আপনাকে একটু ইতিহাস দেখতে হবে বিদেশ নীতির দিক থেকে। কি ইতিহাস? ইটালির সঙ্গে ভারতবর্ষের পাস্ট ইতিহাস অত্যন্ত খারাপ হয়ে গেছিল। কোন সময়ের কথা বলছি আমি? যারা ওই সময় থেকেই জিওপলিটিক্স চর্চা করেন তারা রিলেট করতে পারবেন, যারা একটু বয়সে ছোট বাচ্চারা আছো তারা জেনে নাও, তারপর গুগল সার্চ করে ডিটেল পড়াশোনা করে নিতে পারবে। 2012 ঘটনা বলছি আমি, তখন ডক্টর মনমোহন সিং দেশকে নেতৃত্ব দিচ্ছেন। একটা খুব বাজে মেরিন কেস ঘটে যায়। কি ব্যাপার এটা? ইটালির একটা জাহাজ ভারতের উপকূলের দিকে চলে আসে। ওই জাহাজে ইটালির হাই লেভেল এলিট মেরিন কমান্ডো ছিল। দুজন এই হাই র্যাঙ্কের এলিট মেরিন
বা কমান্ডো, তারা ভারতের কেরালার মৎস্যজীবীদের ওপর কোনো কারণ ছাড়া গুলি চালায় এবং মৎস্যজীবী মারা যায়। এরপর ভারত, ইন্ডিয়ান নেভি এদের সিজ করে নেয়, মেরিনদের আটক করে নেয়। ইটালি ভারত সরকারকে বারবার বলতে থাকে, চাপ দিতে থাকে যে আমাদের দেশের অত্যন্ত হাই লেভেল, হাই র্যাঙ্কের অফিসারেরা, এদেরকে ছেড়ে দিন, এদেরকে দেশে পাঠিয়ে দিন, না হলে আমাদের দেশের সাধারণ মানুষ খেপে যাচ্ছে, আমরা সামলাতে পারছি না। আপনাদের দেশে সুপ্রিম কোর্টে যখন বিচার হবে আমরা পাঠাবো আমাদের অফিসারদের শুনানিতে। ভারত সরকার ওই 2 মেরিন অফিসারকে পাঠিয়ে দেয় ইটালি। এবার সুপ্রিম কোর্টে যখন বিচার চলছে সেই সময় ইটালি অফিসারদের পাঠায় না, বলে না আমরা পাঠাবো না। আর সম্পর্ক মারাত্মক তলানিতে যেতে শুরু করে। এরপর 2015 কেস আপনি যদি দেখেন, 2015 কেস যখন ডক্টর মনমোহন সিং নেতৃত্ব দিচ্ছেন না, নরেন্দ্র মোদী চলে এসছেন পিএম হিসেবে, ইটালি, পুরনো রাগ ইটালির ছিল, ভারতের সঙ্গে তিক্ততা, এমটিসিআরে ভারতের এন্ট্রি আটকে দেয় ইটালি, যে আমরা ঢুকতে দেবো না এমটিসিআরে ভারতকে। এমটিসিআর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমটিসিআর কি? ভারত লং রেঞ্জ মিসাইল বিদেশকে বিক্রি করবে, তার ছাড়পত্র দেয় এমটিসিআর। এমটিসিআর ছাড়পত্র না দিলে ভারত বিদেশকে লং রেঞ্জ মিসাইল বিক্রি করতে পারবে না জীবনে। ভারতের ডিফেন্স এক্সপোর্ট পুরো দুর্বল হয়ে থাকবে, পঙ্গু হয়ে থাকবে এমটিসিআর এর ছাড়পত্র যতক্ষণ না আসছে। ইটালি এমটিসিআর ক্লাবে ভারতকে ঢুকতে দেবে না বলে পুরো ভেটো দিয়ে রেখে দেয়। সেই সময় ভারতের সঙ্গে ইটালির সম্পর্ক মারাত্মক ডাউন। অলরেডি ভারত কি করলো? অগাস্তা ওয়েস্টল্যান্ড যে ডিল ইটালি ইন্ডিয়া ক্যান্সেল, বড় ডিল ছিল, $1 মিলিয়ন ডিল ছিল অগাস্তা ওয়েস্টল্যান্ড। এই রকম যখন বাজে সম্পর্ক ইটালি এবং ভারতের চলছে, তখন শুরু হলো একটা নতুন আশার আলো, জর্জিয়া মেলোনি ফেজ। ইটালির নেত্রী হিসেবে উঠে এলেন জর্জিয়া মেলোনি, এবং ভারত এবং ইটালি দুটো দেশই একটা জিনিস বুঝতে পারলো যে ভারত এবং ইটালির সম্পর্ক ভালো করার একটা সুযোগ তো এসছে। নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তিনিও চাইছেন, জর্জিয়া মেলোনি ইটালির যিনি প্রধানমন্ত্রী তিনিও চাইছেন। বাট করবে কি করে দুটো দেশ সম্পর্কের উন্নতি? স্যার, দুটো দেশ ডিল টিল করবে বিজনেসের, করতে পারবে না যতক্ষণ না মাস সেন্টিমেন্ট, দুটো দেশের মানুষকে সম্মান দিচ্ছে, ভালো সেন্টিমেন্ট তৈরি হচ্ছে। আজকে ভারতবর্ষের কোনো লিডার পাকিস্তানের সঙ্গে ভালো ডিল করুক তো, পরের ভোটে সেই লিডারকে হারিয়ে দেবে ভারতের লোকেরা। পাকিস্তানের সঙ্গে ডিল করতে গেছে কারণ ভারতবর্ষের সাধারণ মানুষের মনে পাকিস্তান সম্পর্কে ভালো ইমেজ নেই। তো যদি দুটো দেশের মধ্যে ভালো ব্যবসায়িক বা ডিফেন্স কোঅপারেশন ইত্যাদি কিছু তৈরি করতে হয়, তাহলে সবার আগে দুটো দেশের মানুষের মনে মাস সাইকোলজি বা সেন্টিমেন্টে দুটো দেশের প্রতি ভালো ছবি তৈরি করতে হবে। এটা কিভাবে করা যাবে? এটা করার জন্য দুটো দেশের যারা লিডার, পিএম মোদি এবং জর্জিয়া মেলোনি, এদের যখনই কোনো মিটিংয়ে দেখা হবে সেখানে পজিটিভ অ্যাটমসফিয়ারে ফটো তুলতে হবে, পজিটিভ আলোচনা হচ্ছে, হাসি মজা হচ্ছে, খুব হৃদ্যতার সম্পর্ক, এরকম ভিডিও তৈরি করতে হবে এবং মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেগুলোকে পুরো দুটো দেশের জনগণের কাছে ফোনে ফোনে সার্কুলেট করতে হবে, যাতে দুটো দেশের মানুষের মধ্যে একটা পারসেপশন তৈরি হয় ইন্ডিয়া ইটালির বন্ধু, ইটালি ইন্ডিয়ার বন্ধু। কেউ এখানে বন্ধুত্ব করতে আসেননি। পিএম মোদি মাথায় প্ল্যান নিয়ে ঘুরছেন ইটালির থেকে কি কি সুবিধা পাওয়া যায় ভারতের জন্য, জর্জিয়া মেলোনি মাথায় প্ল্যান নিয়ে ঘুরছে ভারতের থেকে কি কি সুবিধা পাওয়া যায় ইটালির জন্য। দুজনই দুজনের নিজের দেশের
সুবিধার জন্য অন্যজনের সঙ্গে হাসি মজা, ইমেজ, ভিডিও, টফি গিফট করা এইসব করছেন। কারণ এইটুকু কমন সেন্স থাকলে বোঝা যায়, যদি হতেই পারে দুটো দেশের হয়তো রাষ্ট্রপ্রধানের ভালো সম্পর্ক, হেব্বি বন্ধুত্ব, তাহলে এইটুকু কমন সেন্স থাকলে বোঝা যায় যে যদি 1:1 ইন্ডিভিজুয়াল বন্ধুত্বের ব্যাপার হয়, যখন ক্লোজ রুমে মিটিং হবে, সেই মিটিংয়ে টফি থেকে, শাড়ি থেকে, জামা কাপড় থেকে, জুতো থেকে, গ্রিটিংস কার্ড থেকে আরো কত কিছু গিফট দিয়ে দেওয়া যায় ক্যামেরার বাইরে। যদি হাসি মজা, ডিনার, গল্প করতে হয়, ক্লোজ রুমের মধ্যে ঘন্টার পর ঘন্টা করে নেওয়া যায়। পুরো সাংবাদিকদের ডেকে তাদের সামনে করার দরকার পড়ে না, রাইট? যখনই সাংবাদিকদের ডেকে তাদের সামনে কোনো গিফট দেওয়া হয়, বিশাল হাসি মজা, একসঙ্গে সেলফি, তখনই জানবেন পারসেপশন তৈরির জন্যই এটা করা হচ্ছে। না হলে আমি যদি আমার কোনো বন্ধুর সঙ্গে চা খেতে খেতে আড্ডা মারি, আমি নিশ্চয়ই আমাদের ইনস্টিটিউটের যারা ক্যামেরার ডিপার্টমেন্ট সামলায় তাদের বলবো না, এই ভিডিও করো, ভিডিও করো, আড্ডা মারছি। যদি আমার ওটা দেখানোর থাকে আপনাদের, তবেই আমি না দেখাবো। তো সাধারণ মানুষের মধ্যে এই বোধের প্রচণ্ডই অভাব। এবার এই যে পারসেপশন দুটো দেশের মধ্যে তৈরি হচ্ছে, তাতে কি লাভ হয়েছে জানেন? এবার যে জিওপলিটিক্স আলোচনা জীবনে করেনি বা জিওপলিটিক্স চর্চায় নেই, তাকে আমি কি করে বোঝাই 2023-এ ইটালির এবং ভারতের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ হয়। স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কি একটু গুগল করুন, নিজেরা জেনে যাবেন। স্ট্র্যাটেজিক পার্টনারশিপকে 3 বছরের মাথায় 2026-এ ভারত এবং ইটালি এসএসপি, স্পেশাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপে রূপ দেয়। স্পেশাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ মানে বোঝা আছে? দুটো দেশের কোঅপারেশন কোন লেভেলে চলে গেছে এই পারসেপশনের উপর ভিত্তি করে। তার জন্য আগে এই পারসেপশন তৈরি করতে হয়েছে, এখনো তৈরি করা হচ্ছে। বাট এই পারসেপশনে একটা মারাত্মক বড় ধাক্কা, যেটা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ন্যাশনাল কনক্লেভে ঘটে গেল। ইটালি আমাদের জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট, বোঝার চেষ্টা করুন। আমি 4টে পয়েন্ট দিচ্ছি, আর ডিটেলে যাব না, ভিডিও অকারণে বড় হবে, আপনাদেরও সময় কম, ধৈর্য কম। পয়েন্ট আমি ডিটেল ক্লাসরুমে স্টুডেন্ট যারা রয়েছে তাদের সঙ্গে তো ক্লাসে দেখা হবেই, আমি ডিটেল মানে এক্সপ্লেন করে দেবো। আমি জাস্ট 4টে পয়েন্ট দিচ্ছি যারা ইউটিউবে ভিডিও দেখছেন তাদের জন্য। ইউরোপীয় ইউনিয়নের মেম্বার ইটালি। ইউরোপীয় ইউনিয়নের গুরুত্ব ভারতের কাছে কত বোঝা আছে? যখন আমেরিকা ভারতের ওপর ট্যারিফ লাগাচ্ছিল, ভারত নিজের এক্সপোর্টকে কোথায় কোথায় নিয়ে যাচ্ছিল? ঘুরিয়ে রুট তৈরি করে নতুন হাব তৈরি হিসেবে কোনটাকে খুঁজছিল? ইউরোপীয় ইউনিয়ন। ইটালি G7 এর মেম্বার। G7 এর গোটা পৃথিবীতে যে পাওয়ার, সেটা আশা করি আমরা সকলে বুঝতে পারি। ইটালি ন্যাটোর মেম্বার। এখনো পর্যন্ত ন্যাটো আছে, এখনো পর্যন্ত ন্যাটো পৃথিবীর সবথেকে শক্তিশালী সামরিক গ্রুপ। ইটালি ন্যাটোর মেম্বার। এবং সবথেকে বেশি ইম্পর্টেন্ট, আইমেক। যে আইমেক করিডর স্বপ্ন, যেটা বানানোর চেষ্টা চলছে, সেই আইমেক ইটালির সহযোগিতা ছাড়া হবে না। আইমেক করিডরে ইটালি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেই ইটালির সঙ্গে সম্পর্ক খারাপ আমরা করতে পারি না। আন্ডারস্ট্যান্ড দিস। আমি একটা কথা জিওপলিটিক্সের টিচার হিসেবে এবং স্টুডেন্ট হিসেবে, আমি জীবনের শেষ দিন পর্যন্ত নিজেকে জিওপলিটিক্সের স্টুডেন্টই বলবো। আমি আপনাদের সকলকে বলবো, আপনার মতামত কমেন্ট করুন ভিডিওতে। পলিটিক্যাল লেন্স থেকে দেখবেন না, বিজেপি কংগ্রেস করবেন না, দেশের কথা ভাবুন। কোনো একদিন কংগ্রেস ক্ষমতায় থাকবে, বিজেপি বিরোধী দলে থাকবে, ডেমোক্রেসিতে তো পাল্টায়, এটাই তো ডেমোক্রেসি। সেই দিনও একই কথা বলে যাব, প্লিজ পলিটিক্যাল লেন্স থেকে দেখতে গিয়ে ন্যাশনাল ইন্টারেস্টে কোনো ক্ষতি ডেকে আনবেন না। নেশন ফার্স্ট।
কোনো একজন নেতাকে ছোট দেখাতে গিয়ে, তাকে মক করতে গিয়ে দেশের ক্ষতি করবেন না। কিসের জন্য এই সব কিছু? গদির জন্য না। ওই গদিটায় বসে কি করবেন? দেশ শাসন করবেন না। দেশটাই যদি না থাকে, গদিটা নিয়ে কি করবেন? আমরা যে সুইসাইডাল কাজটা করেছি, তাতে আমাদের দেশের ইমেজ যে মারাত্মকভাবে ড্যামেজ হবে, অপূরণীয় ক্ষতি, এটুকু বলতে পারি। আপনাদের কমেন্ট আমি দেখতে চাইবো কমেন্ট বক্সে, যে আমরা কি করে নিজের দেশের ইমেজ ঠিক রাখবো, কিভাবে আমরা ম্যাচিউরিটি আনতে পারি, আপনারা কি মনে করছেন। এবং লাস্ট আমি আপনাদের প্রত্যেককে মনে করিয়ে দেবো যে আজকে সন্ধে 7টায় আপনাদের সঙ্গে আমার প্রথম ক্লাসে দেখা হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ট্রেনিং, এআই এর ট্রেনিং, 15ই আগস্ট গতকাল আমাদের প্রধানমন্ত্রীও বলেছেন 1 কোটি যুবক যুবতীকে এআই এর জন্য প্রশিক্ষিত করা হবে নেক্সট 1 বছরে। কাজেই ভারত ইজ অন এআই মিশন। এবং আমি প্রধানমন্ত্রী 15ই আগস্ট বলেছেন, আমার মনে হয় আমি 14ই আগস্ট এই কথাটা বলেছিলাম আপনাদের, এই চ্যানেলে ভিডিও আছে, যে সোলার মিশন আমার প্রায় অ্যাকমপ্লিশড। এবার যে স্পিডটা নিয়ে নিয়েছে সোলার, অটোমেটিকে বাকিটা হয়ে যাবে। আমার নেক্সট মিশন এআই বলেছিলাম, আশা করি আপনাদের। আমার শুনে খুব ভালো লাগলো, আমি তো পিএম স্পিচ আগে পেয়ে যাইনি একদিন আগে, যে প্রধানমন্ত্রীও সেই মিশনেই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমার এটা ভেবে ভালো লাগলো যে আমি ঠিক পথে আছি। আমার পথে তো নিশ্চয়ই প্রধানমন্ত্রী বা দেশ চলছে না, প্রধানমন্ত্রীর পথে বা দেশের পথেই আমি চলবো। আমি অনেক ক্ষুদ্র, বাট আমি ঠিক পথে আছি। একদিন আগেই স্কিল বাংলা পরিবার ঠিক পথের শপথ নিয়ে নিয়েছিল। তো আজকে সন্ধে 7টায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্সের প্রথম ক্লাস আপনাদের সঙ্গে আমার দেখা হবে। যারাই ভারত থেকে এই ভিডিওটা দেখছেন, তারা, এটা আমার পার্সোনাল টিমের ফোন নাম্বার, এই নাম্বারে কল করে এনরোল করে নিন। যদি আপনি এখনো এনরোল না করে থাকেন, এই নাম্বারে কল করার পর 1 প্রেস করতে বলবে, 1 প্রেস করলেই আমার টিমের সঙ্গে আপনার কথা হয়ে যাবে। সব প্রসেস জেনে নিয়ে বুঝে নিয়ে আপনি এনরোল করে নিন। যারা বাংলাদেশ থেকে দেখছেন, আজকে সন্ধে 7টায় ক্লাস, ভারতীয় সময় সন্ধে 7টা, ঠিক আছে? আপনাদের সময়টা সেই অনুযায়ী আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। বাংলাদেশ থেকে তো ফোন লাগবে না আইএসডি রিচার্জ না করা থাকলে। তো বাংলাদেশ থেকে যারা এনরোল করতে চাইছেন, তাদের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম। এই নাম্বারে আমার টিমকে হোয়াটসঅ্যাপ করে নিন, দিয়ে এনরোল করে নিন। আর সন্ধে 7টায় যে ক্লাস হবে, ক্লাসে জয়েন করতে কারো কোনো প্রবলেম হলে, ভারত বাংলাদেশ 2 দেশের মানুষদের জন্যই ক্লাস সাপোর্টের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার হলো এইটা, ঠিক আছে? ক্লাস সাপোর্টের জন্য 2 দেশের মানুষদেরই হোয়াটসঅ্যাপ নাম্বার। আর ভর্তি হওয়ার জন্য ইন্ডিয়ার কলিং নাম্বার, বাংলাদেশের হোয়াটসঅ্যাপ নাম্বার। দ্রুত এনরোল করে নিন, কারণ এই যে মিশন আমাদের শুরু হচ্ছে আজ সন্ধে 7টায়, এরপর এই মিশনে আবার হয়তো 6-7 মাস পর জয়েন করতে পারবেন যারা চাইবেন, তার মাঝে হয়তো আর সুযোগ আসবে না। ডোন্ট মিস দ্য অপরচুনিটি। আইআইটি ম্যাড্রাসের সার্টিফিকেট পাবেন আপনারা এই কোর্সটা কমপ্লিট করে নিলে। চাকরিজীবী, ব্যবসায়ী কিংবা যারা ছাত্রছাত্রী, গৃহবধূ থেকে এক্স সার্ভিসম্যান বা রিটায়ার্ড পারসন, প্রত্যেকের উপকার হবে এই কোর্সটা করে নিলে। প্রত্যেকে বাড়িতে বসে পার্ট টাইম কিছু আর্ন করতে পারবেন, ইনকাম করতে পারবেন, এটুকু কথা দিতে পারি। ভালো থাকবেন প্রত্যেকে। জয় হিন্দ।